দর্শক আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন বিজনেস আওয়ারের সাথে আছি হোসাইন শাহাদাত। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও আছে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। শুরুতেই নিউজ 24 এর 10ম বর্ষপূর্তিতে সম্মানিত দর্শক, কেবল অপারেটর ও শুভনোধ্যায়ীদের জন্য শুভেচ্ছা। দর্শক, আপনারা এরই মধ্যে জানেন চট্টগ্রাম বন্দর ব্যবহারে সব ধরনের সেবায় মাশুল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। গত শনিবার নৌ পরিবহন উপদেষ্টা চট্টগ্রাম বন্দর পরিদর্শনকালে এই ঘোষণা দেন। যতটুকু জানা গেছে, গড়ে 40% বাড়ছে মাশুল ব্যয়। নতুন করে চট্টগ্রাম বন্দরের মাশুলের হার বাড়ানোর এই খবর ব্যবসায়ীদের দুশ্চিন্তা বাড়িয়ে দিয়েছে। 1 আগস্ট থেকে একদিকে যুক্তরাষ্ট্রের বাড়তি 35% শুল্ক কার্যকর হওয়ার অপেক্ষা, অন্যদিকে নতুন আমদানি রপ্তানির বাড়তি ব্যয়, সব মিলে মাশুল বাড়ানোর দুই প্রভাবের কথা বলছেন ব্যবসায়ীরা। পণ্য আমদানিতে তারা বলছেন যে পণ্য আমদানিতে বাড়তি মাশুলের ফলে পণ্যের দাম বেড়ে মূল্যস্ফীতির উপর একটি চাপ পড়তে পারে, আর রপ্তানি পণ্যের ক্ষেত্রে পণ্য পরিবহনের খরচ বাড়বে, যা বৈশ্বিক প্রতিযোগিতায় রপ্তানিকারকরা সক্ষমতা হারাবেন। দর্শক, চট্টগ্রাম বন্দরে এই বাড়তি শুল্কর কারণে ব্যবসায়ীরা আসলে কি ভাবছেন, তাদের যে দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার কথা জানবো এবং তারা আসলে সরকারের সাথে কোনো ধরনের আলোচনা করবেন কিনা সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতে চাই। আমাদের সাথে দুজন অতিথি যুক্ত হওয়ার কথা। একজন মাহবুব চৌধুরী, তিনি সিনিয়র সহসভাপতি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স এবং বিজিএমই এর উপদেষ্টা। তাকে আমরা এখনও যুক্ত করতে পারিনি, তবে আমাদের সাথে যুক্ত হয়েছেন মুস্তাফিজুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ওয়ান ফার্মা লিমিটেড। স্বাগত জানাচ্ছি জনাব মুস্তাফিজুর রহমান। আপনার কাছে যেই প্রশ্নটি করতে চাই যে আপনার অনেকগুলো ব্যবসা রয়েছে, সেই ব্যবসার ক্ষেত্রে আপনি রপ্তানি করে থাকেন, আবার সেই প্রচুর আমদানিও আছে। এই আমদানি রপ্তানির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের উপর নির্ভরশীলতা অপরিহার্য আমরা জানি। সেক্ষেত্রে আপনার যে এখন বর্তমানে ব্যবসা আমদানি রপ্তানির যে ব্যয়, নতুন যেই মাশুল সেটি যদি কার্যকর হয়, সেক্ষেত্রে আপনার এই খরচের উপর বা এই আমদানি রপ্তানির উপর কেমন প্রভাব পড়বে, আপনার কাছ থেকে একটু জানতে চাই। ধন্যবাদ। আপনি আপনার বক্তব্যেই দুটা সুস্পষ্ট নেতিবাচক প্রভাব আপনি উল্লেখ করেছেন। যেমন রপ্তানির ক্ষেত্রে, যে রপ্তানি বাজারে দেখুন, আন্তর্জাতিক যে বিভিন্ন দেশ থেকে কোনো একটা দেশে যখন কোনো একটি পণ্য যায়, বিশেষ করে যেমন ধরুন আমাদের পোশাক শিল্পের কথা যদি বলি, ইউরোপ এবং আমেরিকাতেই এদের একটা বড় বাজার। তার মানে সেখানে কিন্তু পৃথিবীর আরও অন্য দেশ সেখানেও কিন্তু একই পণ্য নিয়ে যাচ্ছে। তাহলে যখনই আমার এখানে ভ্যালু অ্যাডিশন, মানে যখন অতিরিক্ত খরচ হবে, সেটা কিন্তু রপ্তানিকারকদের আপনার প্রফিটের সঙ্গে এটা কমে যায়। ফলে তার কিন্তু মুনাফা কমা যাওয়াতে তার ব্যবসার খরচ বাড়ার যে অর্থ, তার মানে হলো তার বিনিয়োগে যে পরবর্তী যে সেভিংস হবে, সেভিংস থেকে বিনিয়োগ হবে, সেখানে কিন্তু সে চাপের মুখে পড়ছে। অর্থাৎ তার রপ্তানিতে তার প্রতিযোগিতায় সে টিকে থাকতে পারবে কি পারবে না, সেটা নির্ভর করছে এই ধরনের খরচ কোনটাতে বাড়লো কোনটাতে কমলো। আর আমদানির ক্ষেত্রে এটা সরাসরি আমাদের মুদ্রাস্ফীতিতে আপনার এটা প্রভাব পড়বে। দেখুন, আমাদের বন্দরের ব্যাপারটা হলো যে বন্দরটা আমাদের গত 10 বছরে আমরা দেখেছি যে একটা কন্টেনার হ্যান্ডেল করতে প্রায় 11 দিন কত ঘন্টা ছিল। এই 10 বছরে মাত্র 5 থেকে 6 ঘন্টা এফিসিয়েন্সি বাড়ানো সম্ভব হয়েছে। এটা কিন্তু গবেষণাতেই আসছে। তাহলে যদি আমাদের এই বন্দরের এফিসিয়েন্সি, আমাদের যারা হ্যান্ডেল করে তাদের দক্ষতা বৃদ্ধি করে আমাদের কস্ট কমানোর কথা, আপনি না কমিয়ে আপনি হলো বাড়াচ্ছেন। আপনি যদি কন্টেনার হ্যান্ডেলিং যদি 7 দিনে 11 দিন থেকে যদি আপনি 3 দিনে আনতে পারেন, তাহলে কিন্তু ওই সমস্ত শিপিং কোম্পানি যাদের কন্টেনার এখানে জমে থাকার কারণে তারা এটা বাড়তি মাসুল করে, তাহলে কিন্তু এর কস্ট কমে যাওয়ার কথা। আমাদের ম্যানেজমেন্ট ইফিসিয়েন্সি না বাড়িয়ে, আপনার ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সিতে আপনি হাত না দিয়ে সহজ সরল একটা হিসাব যদি আপনি দাম বাড়িয়ে দেন, 40% দাম বাড়া, আর যেগুলো আপনার আন্তর্জাতিক সংস্থা যারা, তারা তো ডলারে, আমরা হয়তো টাকায় পেমেন্ট করি কিন্তু চার্জটা তো করে ডলারে।
আর আমাদের দেশে এই অস্থিতিশীল ডলারে, যদিও সম্প্রতি এটা আমরা দেখতেছি যে ডিমান্ড সাপ্লাইয়ের উপর ভিত্তি করে আমরা বাজার ভিত্তিক ডলারের মূল্য নির্ধারণ করা হয়েছে, তারপরেও তো এটা অস্থিতিশীল বলতে হবে। তো সেই ডলারে যারা এটা চার্জ করে আমরা টাকায় পরিশোধ করলে এটা তো অস্থিতিশীল। সেখানে আপনি এফিসিয়েন্সি না বাড়িয়ে আপনি সহজ সরল ভাবে আপনি 40% দাম বাড়িয়ে দিলেন, তাহলে এক্সপোর্ট মার্কেটে আপনি নিজেও বললেন এবং আমরা সবাই জানি যে ইউনাইটেড স্টেটসে তারা কিন্তু আমাদের এই শুল্ক আরোপটা কিন্তু ওইখান থেকে সরে আসে না, তা আমাদেরকে অনেক কিছু ক্রয় করতে হচ্ছে, তারপরেও কিন্তু ওই একই জায়গায় রয়ে গেছে। তা যদি আপনার ওই বাজারে আমাদের যদি অধিক শুল্ক দিয়ে যদি পণ্য ঢুকাতে হয়, আবার আমাদের দেশেও যদি চট্টগ্রাম বন্দরে যদি 40% এগুলো হ্যান্ডেলিং কস্ট বাড়ে, তাহলে প্রতিযোগিতা সক্ষমতা আমাদের কমে যাবে। আর আমাদের অর্থনীতির যেটা প্রধান সমস্যা হিসেবে ইন্টারিম গভর্নমেন্ট যেটা চিহ্নিত করেছে এবং যেটাকে ঘিরে সংকুচিত অর্থনীতির মুদ্রা অর্থনীতিতে যাচ্ছে, সেটা হলো ইনফ্লেশন কমানো। আমার যদি পণ্যের উপরে ব্যয় বাড়ে, তাহলে কিন্তু আবার ইনফ্লেশন বাড়ার আশঙ্কা থাকবে। জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে আবারও আসবো। আমরা এরই মধ্যে জনাব মাহবুব চৌধুরীকে আমরা পেয়েছি। তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ সভাপতি। জনাব মাহবুব চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি চট্টগ্রামে থাকেন যেহেতু এবং চট্টগ্রাম বন্দরের সাথে একেবারেই ওতপ্রোতভাবে জড়িত, চট্টগ্রাম বন্দর ব্যবহার করছেন দীর্ঘ অনেক বছর ধরে। আপনার কাছ থেকে আমরা একটু পরিষ্কারভাবে জানতে চাই যে এই যে বন্দর কর্তৃপক্ষ বা সরকার যেই শুল্ক বা মাসুল বাড়ানোর যে সিদ্ধান্তটি নিয়েছে, কোথায় কোথায় বাড়ছে, কি পরিমাণে বাড়ছে, একটু আপনার কাছ থেকে পরিষ্কারভাবে জানতে চাই। জি জনাব মাহবুব চৌধুরী, আপনাকে আমরা শুনতে পাচ্ছি না, আপনি একটু আনমিউট করে যদি কথা বলেন। আপনাকে শুনতে পাচ্ছি, আপনার ফোনটা সম্ভবত মিউট করা আছে, এটা যদি আনমিউট করে কথা বলেন। বাবু চৌধুরী, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? দর্শক, আমরা জনাব মাহবুব চৌধুরীকে আমরা শুনতে পাচ্ছি না, আমরা চেষ্টা করছি নিশ্চয়ই তাকে শোনার জন্য। তার কাছ থেকে আসলে শোনাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ তিনি চট্টগ্রাম বন্দরের সাথে সরাসরি যুক্ত রয়েছেন। আমি আবারও জনাব মোস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই। জনাব মোস্তাফিজুর রহমান, আমরা জানি যে যুক্তরাষ্ট্রের যে শুল্ক, যে বাড়তি 35%, সেই শুল্ক কিন্তু 1 আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। সেই শুল্ক যাতে কমানো যায় সেই বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার জন্য আজ যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে যাবেন বাণিজ্য উপদেষ্টা সহ একটি প্রতিনিধি দল। সেই বিষয়ে একটি সংবাদ রয়েছে, আমরা একটু সংবাদটি দেখে আসতে চাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে গম, এলএনজি পাশাপাশি 25টি বোয়িং উড়োজাহাজ কিনবে সরকার। গতকাল সচিবালয়ে কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। শুল্ক নিয়ে দেন দরবার করতে 3য় দফায় আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন যাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, সচিব এবং প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা। দুপক্ষের বৈঠক হবে আগামী মঙ্গল এবং বুধবার। গত এপ্রিলে বাংলাদেশি পণ্যে 37% শুল্ক আরোপের পর 3 মাসের জন্য স্থগিত করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে আশার আলো দেখা গেলেও তা নিরাশায় পরিণত হয়েছে, কারণ 3 মাস শেষ হতেই জুলাইয়ে এসে মার্কিন শুল্ক মাত্র 2% কমে 35% দাঁড়িয়েছে। দ্বিতীয়বারের মতো ওয়াশিংটনে দেশটির বাণিজ্য প্রতিনিধিদের সাথে সরকারের 2 উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠক হয়, তবে তাতেও শুল্ক আরোপের বিষয়টি অমীমাংসিত থেকে যায়। এবার তৃতীয়বারের মতো আলোচনা করতে সোমবার আবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন 2 উপদেষ্টা, সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বাণিজ্য সচিব মাহবুবুর রহমান জানান, 1 আগস্ট থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা থাকলেও এর আগেই এ বিষয়ে সুরাহা হবে। সময় আমাদেরকে তারা দিয়েছে 29-30 তারিখে আমাদের ওয়াশিংটনে বৈঠক হবে ইউএসটিআর এর অফিসে। তো সেখানে আমাদের আলোচনা হবে, আমরা তাদের সাথে আলোচনায় যুক্ত আছি। কাজেই যে 1 তারিখের যে
সময়সীমার কথা আপনারা জানেন বা আপনারা বললেনও, সেটা হয়তো আমাদের জন্য অ্যানাউন্সমেন্ট তার মধ্যেই হয়ে যাবে, অথবা আমরা কন্টিনিউ করতে থাকবো। বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন। আগামী 2 বছরে এই ঘাটতি কমিয়ে আনার চেষ্টা চলছে। এই প্রচেষ্টায় সয়াবিন, তুলা, গম, এলএনজি সহ যুক্তরাষ্ট্রের বোয়িং থেকে 25টি বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আমরা 25টি বোয়িং এর জন্য অর্ডার দিয়েছি। এরকম অর্ডার কিন্তু যেমন ভারত দিয়েছে 100টার, ভিয়েতনাম দিয়েছে 100টার, ইন্দোনেশিয়া দিয়েছে 50টার, এরকম বিভিন্ন দেশ দিয়েছে। এখন বোয়িং কোম্পানির ক্যাপাসিটি অনুযায়ী কিন্তু তারা এগুলো সরবরাহ করবে। কাজে সরবরাহতে তো ডেফিনেটলি অনেক সময় নেবে। এছাড়া আপনারা জানেন যে আমরা গম ক্রয়ের জন্য তাদের সাথে চুক্তি করেছি। আমাদের সয়াবিন যারা আমদানি করে ওটা প্রাইভেট সেক্টরে, তারাও প্রচেষ্টা নিচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক কমিয়ে 20% নামিয়ে এনেছে ভিয়েতনাম। ভারত নামিয়েছে 19%। বাংলাদেশ এর চেয়েও নিচে নামাতে পারবে আশা বাণিজ্য সচিবের। যেটা ভিয়েতনাম এবং ইন্ডিয়ার উপরে হয়েছে, আমরা তার চেয়ে কম সুবিধা আশা করছি না। আমরা মনে করছি যে তার চেয়ে ভালো কিছুই হবে আমাদের জন্য। বেশি দামে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন পণ্য কেনা হলেও দেশের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে না বলেও মনে করেন বাণিজ্য সচিব। সানাদি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। দর্শক, বাণিজ্য সচিব আশা করছেন যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক আলোচনায় তারা সফল হবেন এবং এই শুল্ক 20% নিচে নামিয়ে আনতে পারবেন। আমরাও সেটা আশা করছি। তবে সেইটি যে খুব সহজ হবে না সেটি নিশ্চয়ই ধারণা করা যেতে পারে। আমরা আলোচনায় ছিলাম, আমরা আবারও আলোচনায় ফিরবো। আমাদের দুজন অতিথি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা একটি বিরতির পর বিরতি নিচ্ছি। দর্শক, সাথে থাকুন। দর্শক, স্বাগত আরেকবার। দেখছেন বিজনেস আওয়ার। আমরা আলোচনা করছিলাম চট্টগ্রাম বন্দরের শুল্ক বৃদ্ধিতে ব্যবসায়ীরা দুশ্চিন্তায় আছেন। আমাদের সাথে যুক্ত আছেন দুজন ব্যবসায়ী, একজন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অফ কমার্সের সিনিয়র সহসভাপতি মাহবুব চৌধুরী এবং ওয়ান ফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান। দুজনকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমি এবারে যেতে চাই মাহবুব চৌধুরী আপনার কাছে, যেটি আসলে আপনাকে বিরতির আগে জানতে চাচ্ছিলাম, আপনার কাছ থেকে শুনতে চাচ্ছিলাম, সেটি হচ্ছে যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এতে কি কোন কোন খাতে কোন কোন সেবায় কি পরিমাণ শুল্ক বাড়ছে সে ব্যাপারে পরিষ্কার ধারণা কি আপনারা পেয়েছেন কিনা? জনাব মাহবুব চৌধুরী, শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জনাব মাহবুব চৌধুরীকে আমরা আসলে তার সংযোগটি আবারও আমরা হারিয়ে ফেলেছি। আমরা মোস্তাফিজুর রহমানের কাছে যেতে চাই যে জনাব মোস্তাফিজুর রহমান বিরতির আগে যে প্রতিবেদনটি দেখছিলেন যে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের বিষয়টি সুরাহা করতে তিনি অর্থাৎ বাণিজ্য উপদেষ্টা আজকে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। আপনার কি মনে হয় যে এই দফায় সেটি কমাতে তারা সক্ষম হবেন? যে আমার মনে হয় যে এই উদ্যোগটা অত্যন্ত ভালো একটি উদ্যোগ। আপনি যদি বাইলেটারাল একটা ডিসকাশনই যদি না বসেন, তাহলে উদ্যোগের অভাবেই কিন্তু এটা আপনার আমাদের অমীমাংসিত থেকে যাবে। সুতরাং বাণিজ্য মন্ত্রণালয় যে উদ্যোগটা নিয়েছে, আমি একজন ব্যবসায়ী হিসেবে এবং বাণিজ্যিক সংগঠনের বামার প্রেসিডেন্ট এবং ওষুধ শিল্প সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্য হিসেবে এই দুটি সংগঠনের পক্ষ থেকে আমি তাদের অভিনন্দন জানাই যে এই উদ্যোগকে। কারণ হলো যে ট্রাম্প কিন্তু, যিনি ডোনাল্ড ট্রাম্প, তার শপথ বক্তৃতায় আপনারা কিন্তু শুনেছেন, তিনি কিন্তু বক্তব্যে সুস্পষ্ট বলেছেন যে আমেরিকাকে একটি উৎপাদনমুখী রাষ্ট্র গঠনের জন্য তিনি উদ্যোগ নিয়েছেন এবং জনগণ তাকে এই ম্যান্ডেটটা দিয়েছে। সুতরাং তার রাজনৈতিক প্রতিশ্রুতির ফলশ্রুতিতেই কিন্তু আজকে সারা দুনিয়াতে তিনি ট্যারিফ বসিয়েছেন, যাতে তার দেশে শিল্প কলকারখানা করে। আমরা যেগুলো বুঝতে পারছি, এটা কিন্তু মূল উদ্দেশ্যই হলো যাতে আমেরিকাতে উৎপাদনের শিল্প গড়ে ওঠে। তিনি তার রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়েছেন। যদিও তার অভ্যন্তরীণ ব্যবসায়ীরা কিছু এর সমালোচনা করছে যে তাদের দেশেও এটা ইনফ্লেশনকে ত্বরান্বিত করবে এবং দ্রব্যমূল্য ওখানেও বেড়ে যাবে। তারপরেও তিনি কিন্তু তার স্বার্থ সংরক্ষণের জন্য এটা করেছে। আর বাণিজ্য মন্ত্রণালয় ওখানে যে আমরা যে সমস্ত পণ্য আমাদের পৃথিবীর অনেক দেশ থেকেই তো আমাদের অনেক কিছু ক্রয় করতে হয়।
আমাদের জ্বালানি তেলের বাহিরেও, রাসায়নিক সারের বাহিরেও আমাদের অনেক কৃষি পণ্য কিনতে হয়, যেগুলোর কিন্তু সরবরাহকারী আমেরিকা হতে পারে। যেমন তুলা উৎপাদনে আমাদের কিন্তু আমদানিতে কিন্তু অনেক বড় তালিকায় হলো তুলা। আপনার ডাল, তেল, গম এবং মশলা জাতীয় ফসল আমরা অনেক পরিমাণে আমদানি করতে হয়। এর মধ্যে অন্তত গমটা আমেরিকা থেকে আনার সুযোগ আছে যদি প্রতিযোগিতা মূল্য পাওয়া যায়। আর এছাড়া আমরা যে আপনার ধরেন বিমান কেনার ক্ষেত্রে আপনার দুইটা রাষ্ট্র বানায়, একটা হলো ফ্রান্স আর একটা হলো আমেরিকা। আপনার হয় ফ্রান্স থেকে কিনবেন অথবা আমেরিকা থেকে কিনবেন, দুটোর মধ্যে তুলনামূলক সুবিধা যেটা আছে সেখান থেকে আমরা কিনবো। আমরা এই যে ট্রেড ব্যারিয়ার তোলার জন্য বা আমাদের চট্টগ্রাম বন্দরে মাসুল কমানোর জন্য যেগুলো চেষ্টা করছি, এর বাহিরে যেটা আমরা বেমালুম ভুলে গেছি সেটা হলো আমাদের কৃষিভিত্তিক শিল্প, যার কাঁচামাল আমাদের দেশেই রয়ে গেছে। আমরা সেটাকে বাইপাস করে আমরা কিন্তু শুধুমাত্র পোশাক শিল্পের উপরে রপ্তানি পণ্যর তালিকায় আমরা রেখে একটা ইন্ডাস্ট্রিকে ঘিরে আমাদের অর্থনীতি সাজাতে চাইছি। এটা কিন্তু সম্পূর্ণ ভুল। যে অর্থনৈতিক রূপান্তরের যে প্রধান স্তরকে আমরা বাদ দিয়েছি। আমরা কৃষির জন্য উৎপাদনের উপকরণ আমরা আমদানি করে নিয়ে আসি। আমরা কেন অন্য দেশের ফ্যাক্টরিকে ভর্তুকি দিচ্ছি? আমরা কেন এখানে উৎপাদনের কর্মসূচি নিচ্ছি না? তারপরে আপনার কৃষিভিত্তিক শিল্প, কৃষকের উৎপাদিত ফসল দ্বারা যেগুলো ইন্ডাস্ট্রি হতে পারে সেগুলো আমরা হাত দিচ্ছি না। আমাদের আবাদি জমির 72% জমি হলো ধান দ্বারা, ধানে আবদ্ধ হয়ে আছে, মানে ধানের চাষি হয় 72%। তা আপনি এখানে ধান করব আমি 50% জমিতে, বাকি জমি এখান থেকে বাঁচাতে হবে। উচ্চ ফলনশীল সুপার হাইব্রিড ধানের বীজ আমাদের দেশে কোনো ব্যারিয়ার ছাড়া, কোনো রকমের ব্যুরোক্রেটিক ব্যারিয়ার ছাড়া আপনার সবচেয়ে সুপার হাইব্রিড যার ফলন বেশি সেটা আপনি বাংলাদেশে আনার সুযোগ করে দেবেন। এবং ধান গবেষণাকে আমরা এই কাজে আমরা সংযুক্ত করব, যাতে আমাদের 30% জমি আমরা বাঁচায় নিয়ে আসতে পারি ধানের জমি থেকে। তাহলে আপনি ওই জমিতে গম করবেন। আমাদের দেশের গমের কোনো জাত আছে? জি জনাব মোস্তাফিজুর রহমান, আপনার কাছে ফিরবো। আবার আমরা একটু শুনতে চাইবো জনাব মাহবুব চৌধুরী, আপনার কাছ থেকে আসলে যেটি বারবার আমরা শুনতে চাচ্ছিলাম সেটি যদি এবার শুনতে পারি, যে শুল্ক আসলে কেমন বাড়ানো হয়েছে এবং তার প্রভাব কেমন পড়বে আপনাদের আমদানি রপ্তানিতে, কোন খাতে কোন সেবায় কেমন বাড়ানো হয়েছে, আপনি আমাদেরকে একটু জানাবেন। জি, আমি যে তথ্যটা আপনাকে দিতে চাচ্ছি যে ওনারা বলতেছে 86-এ পরে আর বাড়ায় নাই, কিন্তু আমার হাতে আপনার ডকুমেন্ট আছে তারা বাড়াইছে 2008 সালে। আমাদের $3 ছিল আপনার রেস্টুরেন্ট, সেটা করছে তারা $12, তখন 300% বাড়াইছিল। এর প্রেক্ষিতে তাদের এখন প্রফিট হচ্ছে 3057 কোটি টাকা তারা এখন লাভ করে। অথচ আমাদের এই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেটা আপনার রেলওয়ে এবং বিদ্যুৎ এবং বন্দর, এগুলো হচ্ছে সরকারের টাকা দিয়ে করা। এখানে সহনীয় লাভে কাজ করার জন্য যেমন রেলে ভর্তুকি দিচ্ছে, রেল তো ইচ্ছা করলে ডবল করে ফেলতে পারে প্রাইস, কিন্তু কই রেল তো করছে না, বিদ্যুৎ করছে না, আমাদের তো সেকেন্ড যাওয়ার কোনো পথ নাই। এই জন্য আমি ওনাদেরকে অনুরোধ করবো যাতে আমেরিকার শুল্ক নীতির ফলে যে গার্মেন্টস ফ্যাক্টরি বা আমাদের রপ্তানি যে ঝামেলা আসছে, এই ঝামেলাটাকে যাতে পরিহার হওয়া পর্যন্ত যাতে তারা আপনার অন্তত 6 মাসের জন্য যাতে তারা জিনিসটা এটা এই স্টপ রাখে। তো আমি ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা অন্তত 6 মাস এইটা আর বাড়াবেন না। 6 মাসের মধ্যে আমাদের আমেরিকান শুল্ক নীতির এফেক্টটা কি হয় দেখার পরে ব্যবসায়ীদের সাথে বসে আপনারা তখন একটা সিদ্ধান্ত নেবেন। কিন্তু তাদেরকে আমরা বারবার সেটা রিকোয়েস্ট করছি, আমাদের সাথে বসেন, ব্যবসায়ীদের সাথে বসে তখন আপনি বাড়ান। এখানে তো লস হচ্ছে না, এখানে লাভ করতেছেন আপনি 3057 কোটি টাকা গত বছর লাভ করেছেন, এই বছর কেন আবার শুল্ক আপনি বাড়াচ্ছেন? আপনারা তো বাড়াচ্ছেন, তারপর আপনারা প্রাইস নিচ্ছেন ডলারে। আমি বলছি লোকাল ইউজারদের জন্য এটা প্রায় টাকায় করার জন্য। ভারতে এবং পাকিস্তানে বা আপনার থাইল্যান্ডে, সব থাইল্যান্ডে বাদ, ভারতের রুপি, পাকিস্তানের রুপি, আমরা কেন আপনার ডলারে যাব? ডলার ফলে আমাদের প্রাইসটা প্রতি যতবার ডলার দাম বাড়ে বন্দর চার্জ ততবার বাড়তেছে। এটা আমাদেরকে আমরা আমাদের মিটিং এ তাদেরকে আমি অনুরোধ করেছি। নাম্বার 2 হচ্ছে যে প্রাইস যে বৃদ্ধি করার যে আপনার এটা আপনি আপনার সংসদে আলোচনা করে বাড়ান। এটা হঠাৎ করে মাঝখানে এসে আপনি একটা প্রাইস বাড়াই দিবেন, তো এটা হচ্ছে লাভজনক প্রতিষ্ঠানের প্রাইস বাড়াই দিবেন, এটা তো কি কারণে আমরা বুঝতে পারছি না।
আর এত কাজ থাকতে হঠাৎ করে শুধু আমরা এটা বন্দরের প্রাইস বাড়ানোর জন্য কিছু জন্য আসলাম, যেখানে আপনার প্রাইস বেড়ে গেলে আমাদের ইম্পোর্ট কস্ট বেড়ে যাবে, ইম্পোর্ট কস্ট বেড়ে গেলে আমার রপ্তানি কস্টও বেড়ে যাবে, রপ্তানি কস্ট বেড়ে গেলে আমরা সক্ষমতা হারাবো। আমরা যদি মিট না করতে পারি রপ্তানি এক্সপোর্টকে, তাইলে আমাদের অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হয়ে যাবে, তো বেকার বাড়বে। আপনার 1/3 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেলে আপনার 30 লক্ষ বেকার আরো অ্যাড হয়ে যাবে বাংলাদেশে। তো আপনারা আর দ্রব্যমূল্য তো বাড়বেই, কারণ বন্দর কস্ট বাড়লে ইম্পোর্ট কস্ট বাড়ে এবং আপনার ইম্পোর্ট কস্ট বাড়লে দ্রব্যমূল্য বাড়ে। তো এইরকম একটা ত্রিমুখী সংকটের মধ্যে রেখেই আবার হঠাৎ করে কি কারণে বাড়ানো হচ্ছে, এই জন্য আমরা রিকোয়েস্ট করছি একটা বছর অন্তর এই প্রাইসটা বাড়াইয়েন না। আমরা জনাব মাহবুব চৌধুরী, শিপিং অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে সংগঠনগুলো আছে বন্দর ব্যবহার করে, তাদের পক্ষ থেকে বলা হয়েছে সর্বোচ্চ 10 থেকে 20% মাসুল হয়তো বাড়ানোর যৌক্তিকতা থাকতে পারে, এই ধরনের প্রস্তাবনাও তাদের পক্ষ থেকে দেওয়া হয়েছে। আবার তারা বলছেন যে বন্দরে যে ধরনের অনিয়ম দুর্নীতি আছে সেইগুলো বন্ধ করা গেলে হয়তো এই যে মাসুল বৃদ্ধির প্রয়োজন পড়তো না। আপনিও কি তাই মনে করেন কিনা? বন্দরে আসলে অনেক বেশি দুর্নীতি অনিয়ম কি এখনো রয়েছে? ওনাকে মিটিংয়ে আমি ছিলাম, আমি উপদেষ্টা মহোদয়ের সাথে আমাদের বিজেপির পক্ষে আমি প্রতিনিধিত্ব করছিলাম। আমি বলছি একদম সোজা কথায় বলছি যে আমরা এটা ঘোরতর বিরোধিতা করছি, আপনি এটা বাড়াইতে পারবেন না এখন, কারণ আমাদের এখানে বন্দরের সেবা হচ্ছে আপনি রেল সিএল কন্টেনার আপনি 18 দিনও নামাইতে পারেন না। অন্য দেশে 24 ঘন্টার মধ্যে নেমে যায়, এখানে 18 দিন 17 দিন 15 দিন বড় তো লাগাইতে নামাইতেই পারেন রেল সিএল কন্টেনার। আপনি আপনার শেড নাই, শেড মাল রেল সিএল কন্টেনার করে রাখতে পারেন, শেডে মাল রাখার জায়গা নাই বলে আপনি রেল সিএল কন্টেনার নামাইতে পারেন না, বন্দর জট হচ্ছে। আবার আপনি আমাকে 4 গুণ পেনাল্টি চার্জ নিয়ে টাকা নিচ্ছেন, এটা তো সমাধান না। আমরা চাচ্ছি যে কাস্টম বন্ধ ছিল, আপনার এই কলম বিরতি, তারপর আপনার অফিসারদের স্ট্রাইক, এটা সেটা মিলে আমরা 1 মাস 1.5 মাস 2 মাস মাল নিতে পারিনি। আমার এমনি প্রোডাকশন লস হয়েছে, প্লাস আপনি বন্দর বলছে যে আপনি মাল নিতে পারেন নাই কেন, আপনাকে 4 গুণ চার্জ দিতে হবে। আমরা যেটা $48 রেন্ট দিতাম, এটা আমাদেরকে $192 করে নিছে। ব্যবসায়ীরা কোন দিকে যাবে? এদিকে কাস্টম স্ট্রাইক করবে, বন্দর বলছে মাল নিতে পারেন নাই কেন, 4 গুণ দেন। কোন দিকে যাবে ব্যবসায়ীরা? ব্যবসায়ী ধস আসতে বাধ্য, কারণ এখন আমেরিকান শুল্ক নীতির কারণে যদি আমাদেরকে যদি প্রাইস ছাড় না দিই, বাইরেরা এখন অর্ডার দিবে না, দিচ্ছে না। অনেক ফ্যাক্টরিতে অর্ডার নাই, এখন অর্ডার নাই বলতে আগামী 4 মাস পরে অনেকগুলো ফ্যাক্টরি বন্ধ হবে। যারা আমেরিকান কোনো অর্ডার পাচ্ছে না, যারা আমেরিকান অর্ডার করে, এরা কিন্তু বিপদে পড়বে। তো এই কারণে আমরা বলছি বন্দরকে আপনি একটা বছর অন্তত অপেক্ষা করেন, কি হয় দেখেন। তারপর আপনি পোর্টের মধ্যে একটা অর্ডিন্যান্স ছিল আপনার উপদেষ্টা কমিটি, আপনি পোর্টের আপনার সেই উপদেষ্টা কমিটি আপনি বন্ধ করে দিয়েছেন, এটা উপদেষ্টা কমিটিটা আপনারা বাদ দিয়ে দিয়েছেন নতুন আইনে। আমি উপদেষ্টা মহোদয়কে বলছি এটা যদি আলোচনার অব্যাহত রাখতে হয়, যে কোনো সলিউশন করা যায়, সেই জন্য ওনাকে বলছি যে আপনি উপদেষ্টা কমিটি আমাদের করে দেন। এবং আমি ওনাকে ধন্যবাদ জানাই, উপদেষ্টা মহোদয় বন্দর চেয়ারম্যানকে বলছে বন্দর উপদেষ্টা কমিটি করেন, তাহলে আলোচনা রেগুলার করা যাবে। যে কোনো কাজ করবেন ব্যবসায়ীর সাথে আলোচনা করে করেন, কিন্তু ওনারা সেটা না করে ওনারা একতরফাভাবে সিদ্ধান্ত নিয়েছে। আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই যে যেই যুক্তিতে আসলে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে, সেটি হচ্ছে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য আসলে আরও বেশি টাকার প্রয়োজন। আমরা জানি যে চট্টগ্রাম বন্দর একটি লাভজনক প্রতিষ্ঠান, সরকারের অনেকগুলো লোকসানি প্রতিষ্ঠানের রয়েছে বাংলাদেশে, বাংলাদেশ বিমান সহ, কিন্তু চট্টগ্রাম বন্দর সেই শুরু থেকেই বেশ ভালো ইনকাম করছে এবং সরকারের রাজস্ব খাতে অনেক অবদান রাখছে। কিন্তু যে ধরনের উন্নয়ন আসলে চট্টগ্রাম বন্দরে হওয়ার কথা ছিল, আমরা বে টার্মিনালের কথা শুনে আসছি আজকে প্রায় 8 থেকে 10 বছর আগে সে প্রকল্প নেওয়া হয়েছে, সেটিও কিন্তু আলোর মুখ দেখেনি। কিছু কিছু জায়গায় সম্প্রসারণ হয়েছে, কিন্তু যে ধরনের সম্প্রসারণ হওয়ার উচিত, যেই চাপ বেড়েছে চট্টগ্রাম বন্দরে চাহিদা অনুযায়ী, সেই জায়গাটাতে কি আসলে করতে পেরেছে? এবং করতে না পারার পেছনে কি আপনি কাকে দায়ী করবেন? এখানে কি দুর্নীতি বা অনিয়মকে দায়ী করবেন, নাকি সদিচ্ছার অভাব? জনাব মাহবুব চৌধুরী, জনাব
মাহবুব চৌধুরী, আপনাকে আমরা আবারও আপনার সংযোগটা হারিয়ে ফেলেছি। আমরা জনাব মোস্তাফিজুর রহমান আপনার কাছে একই প্রশ্ন করতে চাই যে এখানে আপনি কি বন্দরের কোনো ঘাটতি দেখেন কিনা, বিশেষ করে বন্দর কর্তৃপক্ষের অনিয়ম দুর্নীতির জায়গাগুলো আমরা অনেক সময় শুনি, কাস্টমসের দুর্নীতির কথা তো জানি, সেই জায়গাটাতে আসলে কোন জায়গায় কাজ করা উচিত বন্দরের সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে? প্রথমত হলো বন্দরের এফিসিয়েন্সি, দক্ষতা, একটা কন্টেনার হ্যান্ডেলিং এর টাইম যেটা, এটা তো আপনার 10 বছরেও পরিবর্তন হয়। আপনার 10 বছর আগে বন্দরের দক্ষতা উন্নয়নের জন্য একটা কর্মসূচি নিয়ে আমরা গত 10 বছরে মাত্র 6 ঘন্টা আমরা কমাতে পেরেছি। 11 দিন রয়েছে গড়ে। তাহলে এই জায়গাটাতে এফিসিয়েন্সি বাড়াতে পারলেই তো আমাদের ধরেন আমাদের কস্ট কমে যায়। আর যে একটু আগে যে আমাদের মাহবুব ভাই যেটা বললো যে এটা ডলারে, যেটা আমার বক্তব্য বলেছি, আমরা এটা ডলারে ফিক্সড রাখলে আপনি ধরুন 8 সালে যে ডলারের যে দাম ছিল আজকে তার চেয়ে কত গুণ বৃদ্ধি পেয়েছে, দ্বিগুণের কাছাকাছি গেছে। তাহলে এই যে আমাদের এই এক্সচেঞ্জ রেটের মধ্য দিয়ে আমাদের অন্যান্য দেশের সঙ্গে তুলনা করলে তারা দিচ্ছে তাদের লোকাল কারেন্সিতে, ফলে কিন্তু এটা ফ্লাকচুয়েশনটা হচ্ছে না। আজকে যদি লোকাল কারেন্সিতে যদি 8 সালের যে রেট যদি ঠিক থাকতো, তাহলে কিন্তু আমাদের আজকে যদি দাম বাড়াইতো আমাদের কিন্তু কিছু বলার থাকতো না। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি আচ্ছা, আপনি শুনতে পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি, আপনি বলুন। সেই কারণে তাছাড়া ধরুন এফিসিয়েন্সি ছাড়াও এখানে যেগুলো আমাদের দেশের সংস্কৃতির মধ্যে যেগুলো ঢুকে গেছে, আমরা সেই যে দুর্নীতির যে বিষয়টা আপনি বলছেন, এটা তো আমাদের সরকারি সমস্ত প্রতিষ্ঠানে এই শুদ্ধি অভিযান করার প্রয়োজন আছে। এর মধ্য দিয়েও কিন্তু বিজনেসের ইজ অফ ডুইং বিজনেস যদি আপনি বলেন, বাংলাদেশের রেটিংটা কত? আপনি ধরেন বিশ্বব্যাংক 2020 সালে একই প্রশ্ন দিয়ে প্রায় 195টা দেশে জরিপ করেছে। বাংলাদেশের অবস্থান কিন্তু এটা প্রায় 168তম দেশ, যেটা পার্শ্ববর্তী দেশ ভারত, তারা কিন্তু তাদের ইজ অফ ডুইং বিজনেসে তারা সিঙ্গেল ডিজিটে মানে 10-এর মধ্যে আসার জন্য শত শত আইনের পরিবর্তন করেছে ইন্ডিয়ান পার্লামেন্টে। ইন্ডিয়ার উদাহরণ আমাদের দিতে হচ্ছে কেন, যে তারা এই পরিবর্তনটা করতে পারছে। আর আমাদের ইজ অফ ডুইং বিজনেসে ব্যবসা করতে যে সরকারি সংস্থার কাছ থেকে কতখানি তারা আরাম পায়, সেই সূচকে আমাদের অবস্থান কিন্তু সারা বিশ্বের মধ্যে নিচের দিকে। তাহলে এগুলো কে চেঞ্জ করবে? এটা আপনার আইন আছে, বিধি আছে, সেগুলো আইনের প্রয়োগ কোথায়? সেই আইন দ্বারা যে চলবে একটা সরকারি কর্মকর্তা, তার আইন এবং বিধির বাইরে তার তো একটা সেন্টেন্সও বলার কথা পিছিয়ে আছে। জনাব মোস্তাফিজুর রহমান, আমাদের সময় একেবারে শেষের দিকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা ছোট করে একটু জনাব মাহবুব চৌধুরীর কাছ থেকে শুনে তার আমরা শেষ করব। জনাব মাহবুব চৌধুরী, আপনাকে যে প্রশ্নটি তখন করছিলাম যে চট্টগ্রাম বন্দরে যে অনিয়ম দুর্নীতির কথা আমরা শুনি, সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে এটি বড় বাধা কিনা এবং সেই জায়গায় সরকারের এই মুহূর্তে করণীয় কি? আমি ধন্যবাদ আপনাকে। আমি তো সোজা বলেছি, চট্টগ্রাম বন্দর তো আপনার যদিও সরকারের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, ওনারা কিন্তু এটা আমাদের কোনো কথা শুনে না। ওনারা এটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আপনার বিহেভ করছে, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে ওনারা বিহেভ করছে। ওনারা কোনো আপনার রেলের মতো বা বিদ্যুতের মতো চট্টগ্রাম বন্দর যে জনগণের সেবার প্রতিষ্ঠানিক কাজে ওনারা এটা করছে না। ওনারা ব্যবসায়িক প্রতিষ্ঠান হিসাবে কাজ করে লাভ করতেছে। 3057 কোটি টাকা লাভ করছে গত বছর। এবছর তারা আরো লাভ করতে চাচ্ছে। তো আমি বলছি, আপনারা শুধু লাভ করবেন সেটা বড় কথা না, আপনারা লাভের সাথে সাথে আপনারা যেহেতু রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, দেশের জনমানুষের টাকা দিয়ে বন্দর করা, এই বন্দরের প্রত্যেকটা পার্ট আপনার ইকুইপমেন্ট কেনা হয়েছে জনমানুষের টাকা দিয়ে। এটা আপনি ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে আপনারা বিহেভ করবেন কেন? আমাদের সাথে বসে আমাদের কথা শুনে, আপনি যদি লস করলে আমরা দেখবো আরো বাড়াই দেবো। যদি আপনি লস করেন আপনাকে 30% না, আমরা 100% বাড়াই দেবো আপনার বন্দর সুরক্ষার জন্য। কিন্তু আপনি তো প্রচুর লাভ করতেছেন এবং এই টাকা আপনি পায়রাতে পাঠাচ্ছেন, এখান থেকে লাভ করে টাকা পাঠাচ্ছেন আপনি মংলাতে, যেখানে কোনো রকমের ইনকাম আসতেছে না বা রাষ্ট্রীয় স্বার্থে ব্যবহার হচ্ছে না। এই জন্য আমরা বলছি, দেশের শিল্প কারখানা রক্ষার্থে, দেশের আমদানি খরচ কমানোর জন্য, ওইসব বিজনেস রক্ষার্থে এখন আমি কোনো যুক্তিকতা পাই না দর বৃদ্ধির। এটা আমি সোজা বিজেপি থেকে বলছি, আমরা ঘোরতর এটা বিরোধিতা করছি। মাননীয় উপদেষ্টা মহোদয়, আমি মিটিং এ বলে যাচ্ছি, আমরা অবশ্যই আপনাদের এই এখন কোনো যুক্তিকতা
আপনাদের এই বিরোধিতা নিশ্চয়ই সরকারের কাছে পৌঁছালে সরকার নিশ্চয়ই আপনাদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করবে কিনা সেইটি এখন দেখার বিষয়। আপনাকে অনেক ধন্যবাদ মাহবুব চৌধুরী এবং জনাব মোস্তাফিজুর রহমান, দুজনকেই আমি ধন্যবাদ জানাচ্ছি বিজনেস আওয়ারে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা শুনছিলাম আলোচনা এবং আমাদের সাথে দুজন অতিথি যুক্ত ছিলেন। আমরা চট্টগ্রাম বন্দরে যে মাশুল বৃদ্ধি এবং এর ফলে ব্যবসায়ীদের কি ক্ষতির মুখে পড়বে এবং আমদানি রপ্তানি কতটা চ্যালেঞ্জের মুখে পড়বে সে বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এবারে চলে যাচ্ছে অন্যান্য সংবাদে। বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধ প্রথমবারের মতো $4 বিলিয়ন ছাড়িয়েছে। গতকাল অর্থনৈতিক সম্পর্ক বিভাগের প্রতিবেদন অনুযায়ী 2024-25 অর্থ বছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের আসল পরিশোধ করেছে $2.59 বিলিয়ন এবং সুদ পরিশোধ করেছে $1.49 বিলিয়ন। সুদ ও আসল মিলিয়ে মোট পরিশোধ করা হয়েছে $4.08 বিলিয়ন, যা এই যাবৎকালের সর্বোচ্চ পরিশোধ। বিপরীতে 16.68% কমেছে প্রতিশ্রুত ঋণ ছাড় এবং ঋণ সহায়তার প্রতিশ্রুতি কমেছে 22.5% মতো। এর আগে 2023-24 অর্থ বছরে বাংলাদেশ উন্নয়ন সহযোগীদের পরিশোধ করেছিল $3.37 বিলিয়ন। জাপানে 1 লাখ শ্রমিকের চাহিদা আছে। এই বাজার ধরতে হলে দক্ষ শ্রমিক তৈরি করার তাগিদ দিয়েছেন অর্থ সচিব মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার। সকালে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন PKSF এর দক্ষ জনশক্তি তৈরিতে একটি প্রকল্পের চুক্তিসহ অনুষ্ঠানে কথা বলেন অর্থ সচিব। তিনি জানান, কেয়ার গিভারের ক্ষেত্রে ফিলিপাইন, তাইওয়ান সহ অনেক দেশ এগিয়ে গেছে, শুধু ভাষার সীমাবদ্ধতার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। কর্মীদের দক্ষ করতে পারলে শুধু শ্রম রপ্তানি নয়, অভ্যন্তরীণ চাহিদাও পূরণ করা সম্ভব। এ সময় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের কর্মকর্তারা বলেন, উন্নত দেশে 30 সাল নাগাদ বড় সংখ্যক দক্ষ লোকের দরকার হবে। সেই বাজার ধরতে কাজ করতে হবে। প্রযুক্তিগত উন্নয়ন ঘটেছে, তাই প্রশিক্ষণও সেভাবে সাজানো হয়েছে। প্রশিক্ষকদেরও আন্তর্জাতিকভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আমাদের যে আগেই বললাম যে স্কিল লেবারের সংখ্যা কম, এটা বিভিন্ন সংস্থা ট্রেনিং করছে। আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের রাখতে হবে যেন ডুপ্লিকেশন না হয়। একই জিনিস বিভিন্ন জায়গা থেকে না করে অর্গানাইজড ওয়েতে যদি আমরা করতে পারি, তাহলে আমরা বেশি বেশি এরিয়াতে স্কিল ডেভেলপ করতে পারবো এবং আমাদের আভ্যন্তরীণ স্কিল লেবারের চাহিদা, ওয়ার্কার্সদের চাহিদা এবং আন্তর্জাতিক পর্যায়ে স্কিল ওয়ার্কারদের চাহিদা মেটাতে সক্ষম হবে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের লেনদেন পরিস্থিতি জানতে সরাসরি যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। কিছুটা নেতিবাচক ধারা চলছে। গতকালও আমরা দেখেছি সেটির ধারাবাহিকতায় 5350 পয়েন্টে অবস্থান করছে DSCX ইন্ডেক্স। আমরা জানি যে পুঁজিবাজারে গত 1 মাস ধরে বেশ ভালো সময় যাচ্ছিল এবং 4000-এর নিচে যে সূচক নেমে এসেছিল সেটি কিন্তু এখন 5350 এসে ঠেকেছে। কিন্তু গত 2 দিন ধরে কিছুটা ওঠানামা করছে। আমরা দেখছি DSE সরিয়া ইন্ডেক্সও কমেছে 2.4 পয়েন্ট, অবস্থান করছে 1162-তে। তবে DS30 বেশ খানিকটা বেড়েছে, 10 পয়েন্টের মতো বেড়েছে, 2067-তে তাদের অবস্থান। লেনদেন হয়েছে এখন পর্যন্ত 623 কোটি টাকার লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 134টির, কমেছে 187টির এবং অপরিবর্তিত আছে 74টি কোম্পানির শেয়ারের দর। দর্শক, জানাতে চাই মুদ্রা বাজারের খবর, সাথে স্বর্ণ এবং রূপার বাজারের দরদাম। 122 টাকায় মুদ্রার বিনিময় দেখতে পাচ্ছি আমরা। মার্কিন ডলার বিক্রয় হচ্ছে 123 টাকা, ইউরো 135 টাকায় কিনে 140 টাকায় বিক্রি করা হচ্ছে। পাউন্ডের কেনা দর 155, বিক্রয় 162। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সা কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। ভারতীয় রুপির দাম আমরা যদি দেখি, 1 টাকা 38 পয়সায় কিনে 1 টাকা 45 পয়সায় বিক্রি হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 30 টাকা, বিক্রয় 32। সোনার দরদাম জানাবো। 22 ক্যারেট সোনা প্রতি ভরির দাম 1,71,000 টাকার বেশি। 21 ক্যারেটের দাম পড়ছে 1,63,797। 18 ক্যারেট 1,40,000 এবং সনাতন বা পুরনো স্বর্ণ বিক্রি হচ্ছে 1,16,126 টাকায়। রূপার দাম যদি দেখি, 22 ক্যারেট রূপা প্রতি ভরি 2,811 টাকায় বিক্রি হচ্ছে। 21 ক্যারেট 2,683। 18 ক্যারেটের দাম পড়ছে 2,298 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,726 টাকায়। দর্শক, সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার বিজনেস আওয়ারে। জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর।
দর্শক, সারা দেশে অস্থির চালের বাজারের সবশেষ খবর জানাতে কুষ্টিয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন লালন, আপনার কাছ থেকে সরাসরি আপনার জানতে চাই যে সেখানকার চালের পরিস্থিতি কি, সরবরাহ কেমন এবং দাম কি কিছুটা কমার কি কোনো সম্ভাবনা আছে কিনা? শাহাদাত, আপনাকে ধন্যবাদ। আমি আপনার শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করতে চাই। দাম কমার যে সম্ভাবনা সেটি কিন্তু আপাতত নেই। আমি খুচরা পর্যায়ের যারা ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে চালের দামটি মূলত নির্ধারিত হয় মিল গেট থেকে, অর্থাৎ মিল মালিকরা যেভাবে চালের দাম নির্ধারণ করে দেন সেইটার উপরেই কিন্তু আসলে তাদেরকে 1 টাকা বা 1 টাকা 50 পয়সা প্রতি কেজি লাভ রেখে এই চালগুলো বাজারে বিক্রি করতে হয়। ফলে সেই মিল গেটে কিন্তু দাম কমার কোনো সম্ভাবনা নেই, বরং এই মিল গেট থেকে কিন্তু আসলে সামনের সময়ে খুব অল্প সময়েই আসলে দাম বাড়বে বলে আসলে আশঙ্কা করা হচ্ছে। ফলে চালের বাজার বাড়ার কোনো সম্ভাবনা, কমার কোনো সম্ভাবনা নেই, বরঞ্চ বাড়বে বলে আসলে ধারণা করা হচ্ছে। আর সরবরাহর যে বিষয়টি সেটি হচ্ছে যে কুষ্টিয়ার বাজারে, আপনি জানেন দেশের অন্যতম বৃহৎ সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর। আমি কুষ্টিয়ার খাজানগরের মিলার এবং ব্যবসায়ীদের সাথে কথা বলেছি। তারা যেটি বলছেন যে ধান এবং চালের সরবরাহের ঘাটতি কিন্তু নেই, যথেষ্ট ধান এবং চাল কিন্তু মজুদ রয়েছে, মিল মালিকদের কাছে যেমন রয়েছে ব্যবসায়ীদের কাছে রয়েছে, সুতরাং ঘাটতি নেই। তবে কি কারণে দাম বাড়ছে সেই বিষয়টা আমি জানতে চেয়েছিলাম। তারা বলছে যে ধানের দাম বেশি, যে কারণে আসলে চালের বাজার বৃদ্ধি। তো এই ছিল কুষ্টিয়ার চালের বাজার নিয়ে সর্বশেষ। শাহাদাত। লালন, আপনাকে অনেক ধন্যবাদ। এবার জানাবো বিশ্ব বাণিজ্যের খবর। দীর্ঘ আলোচনার পর অবশেষে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে। ইইউ পণ্যে 15% নির্ধারণ করা হচ্ছে মার্কিন শুল্ক হার। ইউরোপীয় কমিশনের প্রধানের সাথে বৈঠকের পর এই ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প। উভয় পক্ষের এই চুক্তিকে নিজেদের বিজয় হিসেবে দাবি করলেও ইউরোপের বাজারে নেতিবাচক প্রভাব পড়বে বলে মত বিশ্লেষকদের। কয়েক মাস ব্যাপী অচল অবস্থার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে উপনীত হয়েছে বিশ্বের 2 প্রধান অর্থনৈতিক শক্তি যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন। এতে ইউরোপের সাথে বড় ধরনের বাণিজ্য যুদ্ধ এড়ালো ওয়াশিংটন। স্কটল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভনের আলোচনার পর এই চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইইউর পণ্যের উপর যুক্তরাষ্ট্র 15% শুল্ক আরোপ করবে, যা ট্রাম্পের পূর্বের 30% হুমকির অর্ধেক। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট এই চুক্তিকে স্থিতিশীলতা আনার একটি বড় সুযোগ হিসেবে বর্ণনা করেছেন। Pharmaceuticals. This 15% is a clear ceiling. প্রেসিডেন্ট ট্রাম্পও ঘোষণা করেছেন যে 27 সদস্যের এই ব্লক যুক্তরাষ্ট্রের রপ্তানিকারকদের জন্য নির্দিষ্ট কিছু পণ্যে শূন্য শুল্কে তাদের বাজার উন্মুক্ত করবে। এই চুক্তিকে এই যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি হিসেবেও আখ্যা দেন ট্রাম্প। আজ আমরা চুক্তি করলাম, এটা খুব ভালো হলো। কোনো ধরনের খেলা না খেলে একটা সমঝোতায় পৌঁছাতে পারা দারুণ ব্যাপার। তবে এই চুক্তি ইউরোপের জন্য স্বস্তি বয়ে আনবে না বলে হুঁশিয়ারি করেছেন বিশ্লেষকরা। দেখুন, চুক্তি হয়েছে ঠিক, তবে ইস্পাত ও অ্যালুমিনিয়াম পণ্য ছাড়া এটি ইউরোপের জন্য হুমকি। এতে যুক্তরাষ্ট্র লাভবান হবে, ইউরোপ নয়। যুক্তরাষ্ট্র বলছে 1 আগস্টের পর আর কোনো শুল্ক নিয়ে সময়সীমা থাকবে না। যারা আলোচনায় ব্যর্থ হবে তাদের জন্য শুল্ক কার্যকর হবে। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল বিজনেস আওয়ারের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।